অনুষ্ঠান প্রায় শেষ। জিমিন অনেকক্ষণ ধরে সুগাকে অনুসরণ করছিল। মনটা অত্যাধিক চঞ্চল হয়ে উঠেছে তার। আজ মনের কথা না বললে হয়তো মরণই হবে তার। যে মানুষটা তাকে এত সুন্দর করে ভালো মন্দ বোঝায়, যে মানুষটা তার চোখের পানি শুষে নিতে নিগুড় চেষ্টা করে, যে মানুষটা তার এত খেয়াল রাখে, সে মানুষটাকে তার মনের কথা জানাতে আর দেরি করতে ইচ্ছে করছে না তার। না পারে সর্বসম্মুখে চিৎকার করে বলে দিতে, আমি তোমাকে ভালোবাসি সুগা ভাই, আমি তোমার বউ হতে চাই। মনটা খিলখিল করে ওঠে জিমিনের। সুগাকে অনুসরণ করতে করতে সিঁড়ির কাছে চলে আসে। এত রাতে সুগা ভাই ছাদে কেন যাচ্ছে? মনের ভেতর প্রশ্নও কি দেয় তার। ভাবে ভালোই হলো, শান্তিতে মনের কথা বলতে পারবে। কিন্তু পিছু যেতে যেতে আকস্মিক থেমে যায় বৈদ্যুতিক আলোয় আয়ুকে দেখে। সুগা ছাদের দরজা একটু চাপিয়ে চলে যায় আয়ুর কাছে। জিমিনের বুকটা ধক করে উঠে অজানা সন্দেহে। গলা শুকিয়ে কাটকাট হয়ে যায়। দরজার ফাঁকে একটু উকি দিয়ে দেখে। সুগা গিয়ে আয়ুর পাশে দাঁড়ালো। তাদের কথাবার্তা স্পষ্ট শোনা গেল না, অস্পষ্ট, কিন্তু দেখতে পেল, সবই শুনতে পেল অল্প স্বল্প সে। যা থেকেই পুরোপুরি বুঝে গেল তার মনের মানুষটির মনের মানুষ সে নয়, অন্য কেউ। জিওপের অনুরোধে এসেছিল আয়ু। তারও ইচ্ছে ছিল সুগার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার, যেগুলো এখন না বললেই নয়। কারণ এই বাড়িতে আসার পর ইয়েজি আপু আড়ালে তাকে ডেকে বলেছে যে ইয়েজি আপুর বিয়ের পরে সুগা ডংইউক আঙ্কেলকে মনের কথা জানাবে। এরপর তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব যাবে। তাই সুগা ছাদে আসা মাত্রই দেরি করলো না আয়ু। ভালো মন্দ কথা দূরে থাক, চট করেই বলে ফেললো, সুগা তুই আর আমি শুধু বন্ধু, আর আমরা সারা জীবন একে অপরের বন্ধু হয়ে থাকতে চাই। তুই প্লিজ বিয়ের সিদ্ধান্তটা বদলে ফেল। আঙ্কেল আন্টিকে কিচ্ছু বলবি না, ইয়েজি আপুকে বলবি আমার প্রতি তোর উইকনেস কেটে গেছে, আমরা শুধুই বন্ধু। তোর তরফে যা ছিল নিছক আবেগ মাত্র। আয়ুর কথাগুলো অহেতুক ঠেকলো সুগার কাছে। এতদিন পর কাছাকাছি তারা, কোথায় ভালো মন্দ দুটি কথা বলবে, শক্ত করে জড়িয়ে ধরবে কিছুক্ষণ। আবারও সে আবল তাবল বকা শুরু করেছে। বাঁকা আসলো সুগা, আচমকা বাহু বন্ধনে আবদ্ধ করে নিল আয়ুকে। এক হাতে কোমর পেঁচে অন্য হাতে আয়ুর মুখে পড়া সিল্কি চুলগুলো কানের পেছনে গুজে দিল। বকবকানি থামাবি? কত মিস করেছি জানিস? খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব পাঠাবো আয়ু, তুই আর আমাকে দূর দূর করতে পারবে না দেখিস। খুব তাড়াতাড়ি এই সুগার বুকে মুখ লুকানোর ব্যবস্থা করবো। খুব তাড়াতাড়ি তোকে সম্পূর্ণ আমার করে নিব আমি। মুহূর্তে ক্রোধে ফুঁসে উঠলো আয়ু, আর নিয়ন্ত্রণে রাখতে পারলো না নিজেকে। তার নরম হাতের শক্ত থাপ্পড় বসিয়ে দিল প্রিয় বন্ধু সুগার গালে। এতক্ষণ আড়ালে স্তব্ধ থাকলো। শেষ দৃশ্য দেখে দু হাত মুখে চেপে ঠুকরে কেঁদে উঠল জিমিন। আর সুগা আকস্মিক আয়ুর রণমূর্তি দেখে বাকশক্তি খুইয়ে রইল কয়েক মিনিট। যখন তার ঘোর কাটলো তখনই হাতটা আপনি আপনি ডান গালে চলে গেল। জীবনে প্রথমবার কেউ তার গায়ে হাত তুললো। আর এই ভয়াবহ ঘটনাটি ঘটালো সে যাকে ভালোবাসে, তার হৃদয়ের নারী। চোয়াল শক্ত হয়ে গেল সুগার। চোখ দুটো বড় বড় করে তাকালো আয়ুর দিকে। ধীরে ধীরে চোখ জোড়া রক্তিম বর্ণে পরিণত হতে থাকলো। আর আয়ু কাঁদতে কাঁদতে প্রস্থান করলো ছাদ থেকে। জিমিন একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আয়ুকে ওকে দেখতে পেল। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জীবনের প্রথম প্রেম, প্রথম অনুভূতি জন্মায় ভুল মানুষকে কেন্দ্র করে। প্রেম কখনো ভুল হয় না। ভুল হয় না কাউকে ঘিরে হৃদয়ের তীব্র অনুভূতিরাও। ভুল হয় আসলে মানুষটা। তাই তো তীব্র আবেগ, দৃঢ় ভালোবাসাও ব্যর্থ হতে বাধ্য হয়। বাথরুমে ঢুকে চোখে মুখে ঠান্ডা পানি ছিটা দিচ্ছিল আয়ু। হঠাৎ দরজা বন্ধ করার শব্দ পায়। এরপরই কারো চাপা কান্নার আওয়াজ। আয়ুর বুক ধক করে ওঠে নিমেষে। কে কাঁদছে এভাবে? এমন যন্ত্রণাময় কান্না কার? তীব্র কৌতূহল নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে আয়ু। তখনই দু চোখ বিস্ফোরিত হয়ে যায় তার। জিমিন কাছে মুহূর্তে শক্ত হয়ে যায় আয়ু। সুগার সঙ্গে রাগারাগি করে যখন ছাদ থেকে নেমে এলো তখন আবছা আলোয় জিমিনকে দেখতে পেয়েছিল সে। কিন্তু অতিরিক্ত রেগে থাকায় সে থামেনি। ইচ্ছে করেনি জিমিনকে প্রশ্ন করতে, সে এখানে কেন। কোনোভাবে কি তাকে আর সুগাকে ফলো করেছিল? না প্রশ্ন করেছে আর না বুঝতে দিয়েছে সে জিমিনকে দেখেছে। জিমিনকে এভাবে কাঁদতে দেখে আয়ু বুঝতে পারে জিমিন যে তার আর সুগার মধ্যেকার সমস্ত ঘটনা দেখেছে। তবে কি জিমিন কোনোভাবে সুগার প্রতি উইক? আয়ু চোখ বন্ধ করে ভাবতে থাকলো। একসময় সে বুঝতে পারলো ঘটনাটা আসলে কি। তার ঠোঁটে হাসি ফুটলো। সে ধীর পায়ে এগিয়ে গেল জিমিনের কাছে। সামনে দাঁড়িয়ে ক্ষীণ কণ্ঠে আদর মিশিয়ে ডাকলো, জিমিন। হাঁটু নাড়িয়ে কেঁপে উঠল জিমিন। আকস্মিক ভীতিকর কিছু দেখেছে এমন ভঙ্গিমায় তাকিয়ে রইল পলকহীন। আয়ু ঈষৎ হেসে ধীরে ধীরে ওর সামনে বসলো। হাত বাড়িয়ে স্পর্শ করলো ওর অশ্রুসিক্ত গাল। কি হয়েছে আমার বনুটার? এত কষ্ট পাচ্ছে কেন? করুণ চোখে তাকালো জিমিন। আমাদের ওইভাবে দেখেই কষ্ট পাচ্ছিস তুই? জানতি না অনেক বছর ধরেই সুগা
আমার প্রতি উইক। জিমিনের বুকের ভেতর যেন সূচ ফুটলো। সে জানতো না, সত্যিই জানতো না, জানলে আজ এভাবে আঘাত পেত না। হাত পা থরথর করে কেঁপে উঠলো ওর। সুগাকে ভালোবাসিস তুই? জিমিন চোখ বন্ধ করে হু হু করে কেঁদে উঠলো। ওর কান্না দেখে আয়ুর চোখ দুটো টলমল করছে। ভালোবাসিস ওকে? তুমি কত ভাগ্যবতী আয়ু আপু, তুমি কত ভাগ্যবতী। কি রে, ভালোবাসিস ওকে? অসহায় ভঙ্গিতে না বোধক মাথা নাড়ালো জিমিন। আয়ুর বিশ্বাস হলো না। তাহলে কাঁদছিস কেন? তুমি সুগা ভাইকে কেন মারলে আয়ু আপু? ভাইয়া তো তোমাকে ভালোবাসে, এই জন্যই কাঁদছিস? পিছু নিয়েছিস কেন আমাদের? সুগা ভাই ছাদে যাচ্ছে দেখে ভাবলাম তে আপু আর ভাইয়া সবাই আছে ওখানে, গল্প আড্ডা হবে, এসব ভেবে পিছু নিয়েছিলাম। আয়ু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেয়েটা কেমন ডাহা মিথ্যা বললো তাকে। আর কত অবাক করবে তাকে? শোন, এই পৃথিবীতে ৯৬% মানুষের প্রথম প্রেম হয় ভুল মানুষের প্রতি, আর 4% হয় সঠিক মানুষের প্রতি। সুগা হচ্ছে ৯৬%-এর মধ্যে একজন, আর তুই হলি 4%-এর মধ্যে একজন। আয়ুর কথার মর্মার্থ এই মুহূর্তে বোঝা সম্ভব না জিমিনের। সে কাঁদো কাঁদো মুখে তাকিয়ে রইল। ভালোবাসিস সুগাকে? না আপু, সুগা ভাই তোমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে ভালোবাসি না জিমিন। সুগা ভাইকে ভালো না বেশি থাকতে পারবে না আপু, দেখে নিও। আর সম্ভব না। আয়ু উঠে দাঁড়ালো। যদি তুই সুগাকে ভালোবাসিস বিনা দ্বিধায় বলতে পারিস, আর যদি না বাসিস তাহলে আমার বোঝার ভুল, চোখের ভুল, দুঃখিত। কথাটা বলে চলে যেতে উদ্যত হলো আয়ু। জিমিন তাড়াতাড়ি করে তার দু পা আটকে ধরে বলল, আমি সুগা ভাইকে ভালোবাসি না আপু, তুমি প্লিজ সুগা ভাইকে ফিরিয়ে দিও না। আয়ু হতভম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। তার বুঝতে বাকি রইল না এই মেয়েটা ভয়াবহভাবে সুগাতে আসক্ত। ছি ছি, সুগা কেন আমার হবে? আজ থেকে সুগাতে শুধু জিমিনের। এই কয়েকদিন পরে সবাই জানতে পারে যে আয়ুর বিয়ে হয়ে গেছে জংসুকের সাথে। তাও গোপনে। কথাটা আয়ু তেকে জানিয়েছিল। তে জাংকুককে বলার সাহস পাচ্ছিল না। সুগা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। অনেক সাহস জুগিয়ে যখন তে জাংকুককে জানায়, তখনই শুরু হয় তুলকালাম। জাংকুক সুগাকে কল করে সব জানিয়ে বেরিয়ে যায় আয়ুদের বাড়ির উদ্দেশ্যে। সেদিন সুগার ভয়াবহ রূপ দেখেছিল আয়ু। ভালোবাসায় মত্ত ছেলেটাকে এভাবে ধোঁকা দিল সে। সুগার আগে জংসুককে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু জাংকুক আর জেহব মিলে তাকে আটকায়। আহত জংসুককে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আয়ু কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। তার একমাত্র মামাতো বোন একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছিল, যার সাথে কোইন্সিডেন্টলি জংসুকের বিয়ে হওয়ার কথা ছিল। আয়ু তার অসুস্থ মামাকে দেখতে গিয়েছিল সেদিন, আর সেখানে জংসুকের হাতে তার মামা আয়ুকে তুলে দেয়। বোনের মেয়ে তারও মেয়ে। মামার সম্মানের দিকে তাকিয়ে আয়ু রাজি হয়ে যায়। আর তাছাড়া সে তো জংসুককে আগে থেকে পছন্দ করত। ব্যাপারটা 7 মাস পর্যন্ত গোপন ছিল, কিন্তু সুগা তাকে যখন বিয়ে করার জন্য বাড়াবাড়ি করেছিল, তখন আয়ু না পেরে সব জানিয়ে দেয়। জানানোর পরে যে সুগা এই পরিস্থিতি করবে, আয়ু স্বপ্নেও ভাবতে পারেনি। সুগা প্রায় অনেকদিন কারোর সাথে কথা বলেনি, নিজেকে অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। যে ছেলে কোনোদিন নেশার বস্তু ছুঁয়েও দেখেনি, সে ছেলে ড্রিঙ্কসও করেছে শুধুমাত্র আয়ুর জন্য। প্রায় অনেকদিন পর সে জাংকুককে হঠাৎ বলে বসে যে সে কক্সবাজার যাবে। সাথে থাকবে জেহব, ন্যান্সি আর তে আর জাংকুক। তে আর জাংকুকের এখনো হানিমুন করা হয়নি, তাদের হানিমুনটা হয়ে যাবে এই ফাঁকে। কিন্তু ন্যান্সি আর জেহব, তারা তো অবিবাহিত। জাংকুক ঠিক এই প্রশ্নটাই করেছিল সুগাকে। সুগা একটা শুকনো হাসি দিয়ে বলেছিল তাদেরও বিয়ে হবে। ন্যান্সি তো বিয়ে করতে রাজি নয় এখন, তাহলে কিভাবে? সুগার তখন একটাই উত্তর ছিল, ওকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করানো হবে। সমস্যা ন্যান্সির ভিতরে না, সমস্যা ন্যান্সির দুলাভাইয়ের ভিতরে। ন্যান্সির দুলাভাই কিছুতেই জেহবের সাথে এখন ন্যান্সির বিয়ে দিবে না, তাই এক প্রকার ন্যান্সিকে জোর করে তুলে আনা হয়। সুগন্ধা পয়েন্টে 3টে কাপল রুম ভাড়া করেছে সুগা, যার 2টিতে কাপল থাকলেও একটিতে সে একা থাকবে। বিষয়টা মজা নাকি আফসোসের? আফসোসের কথা থাকলেও মনের উপর জোর প্রয়োগ করে মজার হিসেবেই নিল সে। বিলাসবহুল হোটেল রুমে বিরহ যন্ত্রণা বুকে পুষে কাটিয়ে দিল শেষ রাত। সূর্যোদয়ের সময় গলায় ক্যামেরা ঝুলিয়ে বেরিয়ে পড়ল বিচের উদ্দেশ্যে। কেউ বিরহে নিদ্রাহীন কাটায়, তো কেউ তীব্র অনুরাগে। তে আর জাংকুকের জীবনের সবচেয়ে স্মরণীয় রাত ছিল আজ। আজকাল জাংকুকের ভালোবাসায় খুব যত্ন মিশে থাকে। সময়ের সাথে সাথে একটা মানুষ কতটা বদলায় জাংকুক তার চাক্ষুষ প্রমাণ। এই দুষ্টু ছেলেটাকে তে এখন পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে। বলা যায় তার পুরো পৃথিবীটাই এখন একমাত্র বর জাংকুককে ঘিরে। প্রথম হানিমুনের ঘনিষ্ঠতার পর জাংকুক যখন কানে কানে ফিসফিস করে বলে, মিসেস জিয়ন
সমুদ্রের পাড়ে একসঙ্গে সূর্যোদয় দেখা কি বাকি থাকবে? তে নাজুক মুখে মুচকি হেসে মাথা নাড়ায়, বলিষ্ঠ বুকটায় মাথা রেখে গভীর নিঃশ্বাস ছেড়ে বলে, নো মিস্টার জিয়ন, একে একে একসঙ্গে সব স্বপ্নই পূরণ করব। এরপরে বেরিয়ে পড়ে দুজন। প্রতিমধ্যে জাংকুক আর তের সাথে দেখা হয়ে গেল সুগার। জাংকুক উৎফুল্লতার সাথে বলল, আরে দোস্ত, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিস যে? তো আর কি করব, আমার তো বউ নাই যে তাকে নিয়ে বেরোবো। আকস্মিক এমন কথাই থতমত খেয়ে গেল জাংকুক। সুগার মনের অবস্থা কি, কতখানি যন্ত্রণা বুকে পুষে ছেলেটা তাদের সঙ্গে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, সবই বুঝতে পারলো। এই মুহূর্তে উচিত ছিল সিঙ্গেল ভাবে সুগাকে সময় দেয়া, কিন্তু সুগার জেদেই কাপল হয়ে আসতে বাধ্য হলো। জাংকুকের থমকে যাওয়া দেখে সুগা হু হু করে হেসে উঠল। কিরে, চুপসে গেছিস কেন? দ্রুত পা চালা, কাপল পিক তুলে দিব তোদের। দুই বন্ধুর কথোপকথন চলছিল, এদিকে তে প্রচন্ড লজ্জায় কাছুমাছু হয়ে রইল, কারণ সে বুঝতে পারেনি সুগার সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। সাত সকালে তারা জামাই বা গোসল সেরে বেরিয়েছে। লজ্জা অবশ্য এটা নিয়ে পাচ্ছে না, লজ্জা পাচ্ছে তার লম্বা ঘন চুলগুলো ভেজা দৃশ্যমান বলে। লজ্জায় নিঃশ্বাস আটকে গলার ওড়না মাথায় তুললো চটপট। তে লজ্জা পাচ্ছে টের পেয়ে জাংকুক ওর গা ঘেঁষে ফিসফিস করে বলল, লজ্জা পাচ্ছ কেন? আমার বন্ধু, ইজি থাকো। সুগা খেয়াল করলো জাংকুক আর তে দুজনের চুলি ভেজা, ভোরবেলা সদ্য স্নান করে আসা কপত কপতি ভেবে গোপনে হাসলো সে। তেল ভেজা চুল ছুঁয়ে পানি ঝরছে, ফলে কামিজের পেছনের অংশ ভিজে গেছে অনেকটা। ওড়না দিয়ে অর্ধেক চুল ঢাকা পড়লো, বাকিটা উন্মুক্ত। তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল সুগা। বন্ধুর বউ হলেও তেকে সে নিজের বোনের চোখে দেখে, তাও লজ্জা পেয়েছে। বুঝতে পেরে জাংকুককে বলল, তোরা যা, আমি এদিকটার কিছু দৃশ্যবন্দি করে আসছি। একসঙ্গে সূর্যোদয় দেখে কিছু সময় সমুদ্র পাড়ে কাটিয়ে ফেরার পথে হঠাৎ জাংকুকের নজর পড়লো একটি বাচ্চা মেয়ের দিকে, যে তার বাবা মায়ের হাত ধরে ভালো চড়ে হাঁটছে। প্রকৃতির শান্ত স্নিগ্ধ বাতাস গায়ে মাখাচ্ছে। সকালবেলায় মিষ্টি রোদে এই মিষ্টি দৃশ্যটি দেখে আচমকা জাংকুকের মন বিগলিত হলো। পাশে থাকা স্নিগ্ধ মুখের রমণীকে আকস্মিক ডাকলো, তে। তাড়াতাড়ি সে ডাকে তাকালো তে। বলো। জাংকুক চোখের ইশারায় মিষ্টি পরিবারটিকে দেখালো, চোখে মুখে দীপ্তি ফুটিয়ে বলল, লেটস প্ল্যান আ বেবি। হৃদয়ে যেন বিদ্যুৎ স্পর্শ করলো দের। আকস্মিক কথাটির ধাক্কা সামলাতে না পেরে জাংকুকের হাত ছেড়ে ঠায় দাঁড়িয়ে পড়ল। চোখে বিস্ময় ফুটিয়ে মুখ হা করে তাকিয়ে রইল জাংকুকের পানে। জাংকুক মিটিমিটি হাসতে হাসতে তার হাত দুটো 3/4 প্যান্টের পকেটে ঢুকিয়ে বলল, কি সুইট না? তে পুনরায় তাকালো, সত্যি সুইট। কিন্তু জাংকুক কি বললো এটা? ভেবে বললো নাকি মজা করে? সে যাই হোক, কথাটা তার হৃদয়ে লেগেছে। অদ্ভুত অনুভূতিতে গা শিউরে উঠেছে, কেমন যেন কাঁদতে ইচ্ছে করছে। ইচ্ছেটা আপনা আপনি প্রকাশ হয়ে গেল। তার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো নিমেষেই। কেন এমন হলো? কি ছিল জাংকুকের কথাটিতে? এমন একটি কথা বলে জাংকুকেরও মাথায় হাত। কি এমন অপরাধ হয়ে গেল হঠাৎ? যেতে কাছে মুখটা পাংশু বর্ণের পরিণত হলো জাংকুকের। সে তের হাত চেপে ধরে বলল, সরি জান, মজা করছিলাম। আমরা নিজেরাই তো বেবি, আমরা আবার কি বেবি প্ল্যান করব? এই কথায় আরো বেশি কান্না পেল তের। 2 চোখ উপচে পানি গড়ালো অবিরত। জাংকুক হতভম্ব মুখে তাকিয়ে তের হাত টেনে ধরে বলল, চলো ফিরে যাই, বকাঝকা কান্নাকাটি সব রুমের ভেতর করবে। প্লিজ এখানে রিয়েক্ট করো না। এই সুগাটা কোথায় গেল? হোটেলে ফেরার পর নিজেদের রুমে ঢুকে জাংকুকে কিছু বলতে দিল না তে। তার পূর্বেই শক্ত করে জড়িয়ে ধরলো তাকে, বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদলো কিছুক্ষণ। জাংকুকের এত মায়া লাগলো যে কি করবে কি বলবে কিছুই ঠাউর করতে পারলো না। ওর মনোভাব বুঝে তে নিজেই মাথা তুললো, হাত বাড়িয়ে জাংকুকের সহজ সরল মুখটাই আলতো করে চেপে ধরে ভাঙা কণ্ঠে বলল, আমাদের তো সংসার করা হয়নি জাংকুক, কবে সংসার হবে আমাদের? এবারে মাথা ঘুরলো জাংকুকের। কান্নার কারণ তবে এটাই? কিছুক্ষণ ভেবে চিন্তে তের হাত দুটো চেপে ধরে ডান হাতের তালুতে চুমু খেলো। এরপর হাত বাড়িয়ে তে চোখের অশ্রু কণাগুলো মুছতে মুছতে বলল, সিম্পল একটা বিষয় নিয়ে এভাবে কেউ কাঁদে পাগলি? প্লিজ তে, ডোন্ট ক্রাই। আমরা সংসার করব, জাস্ট আর কয়েকটা মাস। আমার ইন্টার্নিং শেষ হোক, তোমারও ফাইনাল ইয়ারটা কমপ্লিট হতে থাকুক। তুমি তো খেয়াল করেছো মাকে, সে কতটা শান্ত শীতল হয়ে গেছে। বাবার সঙ্গে এখন সব স্বাভাবিক। আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই মা আমাদেরকেও মেনে নেবে। আমার বউয়ের অধিকার দিয়ে ঘরে তুলবো তোমাকে আমি। জাংকুকের কথাগুলো সত্যি না মিথ্যাতে জানে না, কিন্তু এই মুহূর্তে এতটুকু সান্ত্বনা বাণীর খুব প্রয়োজন ছিল তার, খুব। কয়েক বছর পর মিসেস জিন আর নেই।
দুটো সন্তান আজ মাতৃহারা। কিম নামজুন বিপত্তিক হলেন। দুনিয়াতে নতুন প্রাণের আগমনে চারপাশ ঝলমলে হয়ে ওঠে। আপনজনেরা ছড়িয়ে দেয় উল্লাস, আনন্দে উদ্ভাসিত হয় সকলের মুখ। আর পুরনো প্রাণ বিদায় নিলে চারপাশ মলিনতায় ছেয়ে যায়। আপনজনেরা হয় শোকাবহে স্তব্ধ। মানুষের জীবন যেন প্রদীপের আলো, যতদিন বাঁচে ততদিন কাছের মানুষদের আলোকিত করে রাখে। যখন মৃত্যু ঘটে জ্বলন্ত প্রদীপটা ধূপ করে নিভে যায়, অন্ধকারে নিমজ্জিত হয় তার সঙ্গে সম্পর্কিত প্রতিটি মানুষ। লোকমুখে একটি কথা প্রায়শই শুনত জাংকুক, আজ মরলে কাল 2 দিন। নিঃসন্দেহে কথিত সেই বাক্যটি চিরন্তন সত্য। জিন নেই আজ 1 মাস 10 দিন। এতগুলো দিন চলে গেল, মা নেই। বাড়ি ফিরে বোনের রুগ্ন দেহ, শুষ্ক মুখ দেখে বুকটা মোচড় দিয়ে উঠল জাংকুকের। 2 দিনের ছুটি পেয়েছে, তাই ছুটে চলে এসেছে মায়ের স্বপ্নের বাড়িতে। আফসোস, মা নেই। দীর্ঘশ্বাস ফেলল সে, কারণ মা আর কোনোদিন ফিরে আসবে না। গম্ভীর রূপে তীক্ষ্ণ দৃষ্টিতে এ বাড়িময় আর বিচরণ করবে না। সে এসেছে বাবা আর বোনের কাছে। বোনটা যে তার চাতক পাখির মতো অপেক্ষা করে। জাংকুক আসার আধা ঘন্টা পরে তের উপস্থিতি ঘটল। ড্রয়িং রুমে ঢুকে জাংকুককে দেখে ভ্রু কুঁচকে ফেলল তে। মা মারা যাওয়ার পর থেকে বেশ পরিবর্তন এসেছে জাংকুকের মাঝে। এই পরিবর্তনের দৃষ্টিকটু ব্যাপারটা হচ্ছে তের সঙ্গে তার দূরত্ব। যত সময় গড়াচ্ছে দূরত্ব বাড়ছে, বই কমছে না। তে ঠিকই তার খেয়াল রাখার চেষ্টা করে, কাজের সূত্রে দূরে থাকলেও নিয়ম করে খোঁজ নেয়। কিন্তু জাংকুক ফোন ধরতে চায় না। বারবার ফোন করার পর এক প্রকার বিরক্ত হয়ে রিসিভ করে। কথা বলে প্রচণ্ড উদাসীনতা নিয়ে, যা টের পাইতে খারাপ লাগে, ওর কষ্ট হয়। তবুও ধৈর্য ধরে রাখে। সদ্য মা হারিয়েছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এই আশায় অপেক্ষা করে সে পুরনো জাংকুককে ফিরে পাওয়ার। এই যে আজ সে বাড়িতে আসবে। গতকাল বলেছিল জাংকুককে, জিজ্ঞেস করেছিল জাংকুক আসবে কিনা, উত্তর দেয়নি জাংকুক। নিরুত্তর ছিল, জাংকুক আসবে না। তের আসারও বাধ্যকতা নেই, তবুও এসেছে শ্বশুর আর ননদের সঙ্গে সময় কাটাতে। ফাঁকা বাড়িতে জিমিন সারাদিন একাই থাকে। ভাবি হিসেবে তার কিছু দায়িত্ব কর্তব্য আছে, তাই এসেছে। তাছাড়া এই সংসারের ভার এখন তার উপরেই। যতই চাকরি করুক, ব্যস্ত থাকুক, দিন শেষে সংসার নামক জীবনটাকে আগলে রাখতে হয়। তেকে দেখে জিমিন অবাক হওয়ার পাশাপাশি খুশিও হলো। জাংকুক দেখেও না দেখার ভান ধরে বসে রইল। তে এগিয়ে গিয়ে দৃঢ় গলায় বলল, গতকাল জিজ্ঞেস করেছিলাম আসবে কিনা, তুমি কেন বলনি? বোনের সঙ্গে ফোনে কি যেন দেখছিল জাংকুক। কাজের মহিলা 2 কাপ কফি দিয়ে গেল। তেকে দেখে খুশি হলো কাজের মহিলাও। বলল, ভাবি আসছেন, কেমন আছেন? তুমি কেমন আছো? এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। বলতে বলতে জাংকুকের পাশে গিয়ে বসলো তে। চুলগুলো ঠিক করতে করতে জিমিনের দিকে তাকালো। জিমিন মৃদু হেসে বলল, কেমন আছো তে আপু? জিমিনের মুখের পানে তাকিয়ে কিঞ্চিত হাসলো তে। ভালো আছি, তুমি কেমন আছো? মুখটা শুকিয়ে গেছে, ঠিকভাবে খাওয়া দাওয়া করো না নাকি? বাবা কোথায়? জিমিন হাসলো। অনেকদিন পর ভাই ভাবিকে কাছে পেয়ে ভালো লাগছে তার। জিমিনের সাথে কথা বলার ফাঁকে জাংকুকের দিকে তাকালো তে। মৃদু স্বরে বলল, কিছু বলেছি তোমায়? জাংকুকের মাঝে ভাবান্তর হলো না। জিমিন জাংকুকের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার ব্রো? তে আপুর সাথে অভিমান করেছো নাকি? উত্তর দিল না জাংকুক। তের মেজাজ খারাপ হলো। রাগান্বিত হয়ে জাংকুকের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, জাংকুক কিছু বলছি তোমায়। নিমেষে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করলো জাংকুক। জিমিন তে দুজনে চমকে উঠলো দৃষ্টি দেখে। ভয়াবহ ক্রোধে জর্জরিত জাংকুক। সে আর এক মুহূর্ত ওখানে বসলো না। ফোনটা নিয়ে তড়াক করে উঠে উপরে চলে গেল। তে হতভম্ব হয়ে ঠায় বসে আছে। জিমিন ভয়ে ঢোক গিলে বলল, কি হয়েছে ভাইয়ার? তের ভীষণ খারাপ লাগছে। একটা ঢোক গিলে সে জিমিনের দিকে তাকিয়ে বলল, মা চলে যাওয়ার পর থেকে একটা দিনও আমরা এক বিছানায় ঘুমাইনি জিমিন। আর না একসঙ্গে বসে ভালো মন্দ দুটো কথা বলেছি। আমি চেষ্টা করেছি কাছে যাওয়ার কথা বলার, ও মুখ ফিরিয়ে রেখেছে। ফোন দিলে ফোনও রিসিভ করে না। বারবার দেওয়ার পর যদি একবার রিসিভ করে, যা বলি তার উত্তর দিয়ে কেটে দেয়। আমার ওখানে যেতে বললেও যায় না। আজ বাড়িতে আসবে কিনা কতবার জিজ্ঞেস করলাম, বললো না। অথচ এসে ওকে দেখলাম, জানালে কি হতো? একসঙ্গে আসতে পারতাম না বলো? জিন বেঁচে থাকাকালীন তে কখনো তাকে মা ডাকেনি, এই প্রথম আজই ডাকলো। জিমিন খুশি হলো এতে, কিন্তু জাংকুকের ব্যাপারে কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গেল সে। তার ভাই এমন কেন করছে? এত রাগ কেন তের প্রতি? কিসের এত অভিমান? সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। কারণ প্রথমে ভেবেছিলাম সদ্য মা হারিয়েছে তাই, কিন্তু এখন মনে হচ্ছে জাংকুক আমাকে ভুল বুঝছে। কেন?
মা তো চেয়েছিলেন আমাকে ধুমধাম করে এই বাড়িতে নিয়ে আসতে। আমি সময় নিয়েছিলাম, বলেছিলাম ফাইনাল পরীক্ষার পরে এই বাড়িতে উঠবো। এত বেশি সময় নিলাম যে উনি আর এই পৃথিবীতে রইলেন না। দীর্ঘশ্বাস ফেললো তে। জিমিন জানতো যে তার মা তেকে মেনে নিয়েছে, এটাও জানতো যে অনেক ধুমধাম করে এই বাড়িতে তেকে নিয়ে আসতে চেয়েছিল তার মা, কিন্তু সে তো জানতো না যে তেই আসলে সময় নিচ্ছিল। সত্যি বলতে এই বিষয়টা নিয়ে তারও আফসোস আছে। মায়ের শেষ ইচ্ছে ছিল এটাই, যা পূরণ হয়নি। তে সময় নিয়েছে, এটা কি তার দোষ হতে পারে? সে তো জানতো না মা এক্ষুনি তাদের ছেড়ে চলে যাবে। কিছুক্ষণ চুপ থেকে জিমিন বলল, তুমি মন খারাপ করো না তে আপু, সব ঠিক হয়ে যাবে। না হলে আমি আর আব্বু মিলে ভাইয়াকে বুঝাবো। স্মিথ হাসলো তে। জিমিনের মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ালো, তারপর তাড়াতাড়ি পা বাড়ালো উপরে। গোসল সেরে বাইরের পোশাক বদলে তারপর নিচে আসবে, নিজ হাতে রান্না করবে শ্বশুর, স্বামী আর ননদের জন্য। অনেকদিন পর বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। একসঙ্গে খেতে বসে এটাই ভাবলো কিম নামজুন। ছেলের বউ আসাতে ভীষণ খুশি সে। তে আজ একা হাতে তাদের জন্য রান্না করেছে, সব জাংকুক জিমিনের পছন্দের খাবার। এসব আবার নামজুনেরও পছন্দ। খাওয়ার ফাঁকে টুকটাক গল্প করছিল নামজুন। গল্পের ফাঁকে খেয়াল করলো যে জাংকুক খাচ্ছে না, আঙুল দ্বারা নড়াচড়া করছে শুধু। তাই শুধালো, জাংকুক খাচ্ছিস না কেন? খাবার ভালো হয়নি? তো খেয়াল করছিল জাংকুক খাচ্ছে না, কিছু বলার সাহস করে উঠতে পারছিল না। বাবা বলায় ভরসা পেল, কিছু না ভেবে বলে ফেললো, আমার উপর রাগ করে থাকতেই পারো, খাবারের উপর তো আর নেই, ভনিতা না করে খেয়ে নাও জাংকুক। তে কথাটা বলেছে মাত্র অমনি ক্রোধে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়িয়েছে জাংকুক। তার কাণ্ড দেখে কয়েক পল হতবাক ছিল নামজুনও। জাংকুক যখন খাবার টেলে চলে যেতে উদ্যত হলো, তখন চমকালো সে। আকস্মিক জাংকুকের হাত টেনে ধরে মৃদু ধমক দিল, এটা কি ধরনের আচরণ জাংকুক? বসো বসো বলছি, খাবার ফেলে এভাবে যাবে না। বাবার মুখের উপর কথা বলতে পারলো না জাংকুক। তের দিকে ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো একবার, এরপর চুপচাপ বসে খেতে শুরু করলো। বাবা মা যে জীবনের কত বড় সম্পদ, মা চলে যাবার পরেই হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। মায়ের অভাব বাবা পূরণ করতে পারে না, কিন্তু নামজুন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে ছেলে মেয়েদের আগলে রাখতে। যতই জাংকুক প্রতিষ্ঠিত হোক, বিবাহিত হোক, দিন শেষে তারও মাথার উপর ছায়ার প্রয়োজন, যা নামজুন দিচ্ছে পরিপূর্ণভাবে। তাই তো এখন বাবার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে ছেলে মেয়ে দুটো। খাওয়া শেষে জাংকুক চলে গেলে নামজুন তেকে জিজ্ঞেস করলো, জাংকুক কি তোমার উপর রেগে আছে মা? তেমন কিছু না বাবা, জানেনই তো আপনার ছেলে কেমন রকচটা, অল্পতেই রেগে যায়, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। জিমিনের সাথে অনেক রাত পর্যন্ত গল্প করে নিজেদের ঘরে ফিরল তে। তার আর জাংকুকের ঘর। জাংকুক অবশ্য এখন ঘরে নেই, বাইরে গেছে হয়তো, ভেবে লম্বা একটি নিঃশ্বাস ফেললো। জাংকুক কখন আসবে? জাংকুকের অপেক্ষায় বিছানায় গিয়ে বসে রইল সে। হঠাৎ তার ফোনে হোয়াটসঅ্যাপের মেসেজ আসলো। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে দেখলো যে ন্যান্সি মেসেজ করেছে, কেমন আছিস দোস্ত? গতকাল আয়ু আপুর সাথে দেখা করতে গিয়েছিল চেহুব। আয়ু আপুর ছেলে হয়েছে, দেখতে মাশাআল্লাহ কি কিউট রে। দাঁড়া, তোকে ছবি পাঠাচ্ছি। হেসে ফেললো তে। যখন সবাই জানতে পারে যে আয়ুর বিয়ে হয়ে গিয়েছে, তখন আয়ু প্রেগনেন্ট ছিল। তার ছেলে হয়েছে জিনের মৃত্যুর 6 দিন পর। সে সময় তাদের মানসিক অবস্থা এতটাই বিধ্বস্ত ছিল যে তারা কেউই দেখতে যেতে পারেনি, স্বাগতম জানাতে পারেনি বাচ্চাটাকে। পরে অবশ্য জাংকুক, জেহোব, জেনি সবাই গিয়েছিল, কিন্তু সে যেতে পারেনি। তাই তাড়াতাড়ি করে রিপ্লাই দিল, ভালো আছি, তুই কেমন আছিস? ন্যান্সি উত্তর দিয়ে গোটা 10 ছবি পাঠালো। তে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো প্রতিটা ছবি। চোখ দুটো তার প্রশান্তিতে ভরে উঠলো যেন। আয়ু আপুর বাচ্চা দেখে তো জিহুপু আমার কাছে একটা আবদার করে বসেছে, তারও নাকি একটা বাবু চাই, বাবা হতে চাই সে। মেসেজটা দিয়ে লজ্জা পাওয়ার ইমোজি দিল ন্যান্সি। তে পাল্টা ন্যান্সিকে বলল, জিহু পায়ের আবদার পূরণ কর ন্যান্সি, মা হওয়ার বয়স হয়েছে আমাদের, এবার মা ডাক শোনা উচিত। ন্যান্সিকে মেসেজটা দিয়ে তার মনে পড়লো গত মাসে পিরিয়ড মিস হয়েছে তার। এই কথা বেমালুম ভুলে গিয়েছিল সে। আচমকা মনে পড়ায় হাত পা কাঁপতে শুরু করলো অনবরত। হঠাৎ শাশুড়ির মৃত্যু, কর্মজীবনে ব্যস্ততা, জাংকুকের দূরত্ব, সব মিলিয়ে সে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে হেলাফেলা করেছে। সে আগে প্রেগনেন্সি টেস্ট করবে, যদি রেজাল্ট পজিটিভ হয় তাহলে জানাবে জাংকুককে, একদম চমকে দিবে। স্ত্রীর থেকে পাওয়া একজন পুরুষের জীবনের বেস্ট গিফট তো এটাই। তে যখন এসব ভাবনায় মশগুল,
তখন ফিরল জাংকুক। তেকে দেখে কপাল কুঁচকে ফেলল। জাংকুক এসেছে দেখে বিগলিতে চিত্তে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। জাংকুক তাকে সম্পূর্ণ অনাগ্রহ করে ব্যালকনিতে চলে গেল। কিছুক্ষণ পর তের নাকে এলো সিগারেটের গন্ধ। জাংকুক সিগারেট খাচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হলো, ক্রোধে জর্জরিত হলো মন। এতটা অধঃপতন মেনে নিতে পারলো না সে। সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না তে। তাই আচমকা কড়া গন্ধের নাক চেপে ধরে কেসে উঠল। কাশতে কাশতে এক পর্যায়ে পেটে মোচড় খেয়ে গা গুলিয়ে উঠল তার। ছুটে গেল বাথরুমে। ব্যালকনিতে দাঁড়িয়ে জাংকুক শুনতে পেল তের কাশির শব্দ। গল গল করে বমি করছে, এটাও টের পেল। নিমেষেই বিরক্ত হয়ে সিগারেট ফেলে দিল ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে একদম নিচে। এদিকে বমি করে মাথা ধরে গেল তের। চোখ মুখে পানি দিয়ে রুমে এসে বিছানায় বসতে বসতে হাঁপিয়ে ওঠা স্বরে ডাকলো জাংকুককে। জাংকুক, জাংকুক, এদিকে এসো না। জাংকুক শুনলো, তবুও এগিয়ে এলো না। এবার কান্না করে দিল তে। কান্না মাখা কণ্ঠে ফের ডাকলে বিরক্ত মুখে জাংকুক এলো। তাকে দেখে শান্ত হলো তে। আমার শরীরটা খুব খারাপ লাগছে জাংকুক। বমি হলো তাই? শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। তুমি সিগারেট খাচ্ছিলে তাই? আর জবাব দিল না জাংকুক। চুপচাপ বাতি নিভে বিছানার অপর পাশে শুয়ে পড়লো। তের এত খারাপ লাগলো যে সে আর একটি কথাও বলতে পারলো না।